প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের 8.1 অধ্যায়টা নিয়ে। তো আজকের ক্লাসটা মূলত এই 8.1 অধ্যায়ের উপর বেসিক ক্লাস। তো এই পর্বে আমরা এই অধ্যায়ের কিছু বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব, যাতে করে আমরা এই অধ্যায়ের উপপাদ্যগুলো খুব সহজে প্রমাণ করতে পারি এবং এই অধ্যায়ের এমসিকিউগুলো খুব সহজে সমাধান করতে পারি। তো চলো শুরু করা যাক। তো যেহেতু আমাদের এই ক্লাসটা মূলত বৃত্ত সংক্রান্ত, তাই আমরা বৃত্তের ছোটোখাটো সব বিষয়গুলোই জানার চেষ্টা করব। তো প্রথমেই দেখো, আমরা যেখানে একটা বৃত্ত এঁকে রাখছি, হ্যাঁ, এই বৃত্তের কিন্তু একটা কেন্দ্র আছে। এই যে এই কেন্দ্রটার নাম হচ্ছে ও। তো এই বৃত্তটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই তো? তো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও। আমি একটু লিখে রাখতেছি, কেন্দ্র ইকুয়াল ও। আচ্ছা, তারপর দেখো বৃত্তের যে যে এই লাল অংশটা আমরা দেখতেছি চারপাশে, এই বৃত্তের অংশটার নাম হচ্ছে পরিধি। তো আমি এখানে একটু লিখে রাখি, পরিধি। ঠিক আছে। এখন এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যদি আমি একটা সরল রেখা টানি, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, হ্যাঁ, তাহলে এই যে এই সরল রেখাটা টানলাম, ধরে নাও এটা এই বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, পরিধির এই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন দেখো এই এ ও রেখাটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে। তো এই ব্যাসার্ধকে কিন্তু আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা একটু ব্যাসার্ধর জিনিসটা চিনে রাখি। ব্যাসার্ধ কতটুকু, সেটা হচ্ছে এ ও। এ হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমরা আর দ্বারাও প্রকাশ করতে পারি, মানে এই রেডিয়াস, এতটুকু দূরত্ব। তাহলে আমরা এই কেন্দ্র থেকে কিন্তু এই পাশে আমরা ব্যাসার্ধ পাই, ঠিক না? তাহলে এই যে দেখো, এখানে যদি ধরে নাও এই কেন্দ্র থেকে এই পরিধির এই পর্যন্ত যে দূরত্বটা, এটাও তো ব্যাসার্ধ, হ্যাঁ। ধরে নাও এটা বি বিন্দুতে ছেদ করলো, তাহলে ও বি কিন্তু ব্যাসার্ধ, হ্যাঁ। তাহলে ব্যাসার্ধ আমরা আরেকটা লিখলাম, সেটা হচ্ছে ও বি, সেটাও কিন্তু আর, মানে আমি চারদিক দিয়ে যতগুলি ব্যাসার্ধ আঁকি না কেন, সবগুলার দূরত্ব সেম হবে এই বৃত্তের জন্য। এখন আমরা ব্যাসটা একটু পরে শিখি, ঠিক আছে? ব্যাস আমরা একটু পরে জানবো। এখন আমরা জানবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে জ্যা কি জিনিস, বৃত্তের জ্যা। হ্যাঁ, দেখো, জ্যা হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব। পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বকে জ্যা বলে। যেমন পরিধির এই পয়েন্টটা থেকে আরেক প্রান্তে যাই, এই যে এইদিকে যাই, তাহলে এটাকে কি বললো, জ্যা। সিডি নাম দেয় এটার। তাহলে এখানে জ্যা জিনিসটা কি, সিডি। অর্থাৎ এই যে পরিধি লাল অংশটা দেখতেছি, এই পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বকে আমরা জ্যা বলি। ঠিক আছে। তাহলে এরকম আমরা অসংখ্য জ্যা আঁকতে পারি, তাই না? ইএফ একটা জ্যা, তাই তো? তাহলে ইএফ একটা জ্যা, আরও জ্যা আঁকতে পারি, সেটা হচ্ছে ইএফ। তো এরকম অসংখ্য জ্যা আঁকা যাবে, হ্যাঁ। জিএইচ একটা জ্যা হতে পারে। তো এরকম অসংখ্য জ্যা আঁকা যাবে একটা বৃত্তের। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, এখন এবি কি জ্যা কিনা? উত্তরটা হলো হ্যাঁ, এবি জ্যা। কারণ কি? কারণ হচ্ছে এটা তো পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বই বোঝাচ্ছে। তাহলে আমাদের এবিও কিন্তু জ্যা। তাহলে জ্যা আরেকটা লিখি, জ্যা হচ্ছে এবি, তাই তো? তো তাহলে একটা ব্যাপার একটু খেয়াল করে দেখো, যে এখানে অন্য অন্য যে জ্যাগুলো আছে, এগুলা থেকে এটা একটু ডিফারেন্ট। কেন? কারণ এই জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে, তাই না? কেন্দ্র, এই যে এটা ও, এই ও কেন্দ্রটা দিয়ে গেছে, তাই তো? তাহলে এই কেন্দ্রগামী এই জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসটাকে আমি কি বলছি, কেন্দ্রগামী যদি জ্যা হয়ে থাকে, এবি একটা জ্যা, এবং সেটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, এই কেন্দ্রগামী জ্যাটাকেই বলা হবে কি, ব্যাস। তাহলে এখানে ব্যাস হচ্ছে এবি, হ্যাঁ, এই যে এ থেকে বি পর্যন্ত। তো আরেকটা ব্যাপার মনে রাখো, এই বৃত্তের যতগুলা জ্যা আছে, হ্যাঁ, এই সবগুলা জ্যার মধ্যে ব্যাসটাই হবে সবচেয়ে বড় জ্যা। মানে ব্যাসও তো এক ধরনের জ্যা, তাই না?
তাহলে আমরা এই কথাটা অবশ্যই মনে রাখব, এটা অবশ্যই মনে রাখব। বৃত্তের ব্যাসই বৃহত্তম মানে সবচেয়ে বড় যে, এটা মনে রাখতে হবে। মানে যতগুলা মানে মানে একটা বৃত্তের যতগুলা যে আছে তার মধ্যে সবচেয়ে বড় যেই হচ্ছে ব্যাস, ঠিক আছে? এর চেয়ে আর বড় কোনো যে হবে না। আমি যতই উপরের দিকে যেতে থাকবো আস্তে আস্তে কিন্তু যেটা আবার আগের মতোই ছোট হতে থাকবে। হ্যাঁ, আবার আরেকটা কথা মনে রেখো যে যেটা যত বড় সে কেন্দ্রের তত কাছাকাছি। বৃত্তের যেটা যত বড় হবে সে কেন্দ্রের তত কাছাকাছি হবে, অর্থাৎ ও এর কাছাকাছি হবে। দেখো এই যেটা কিন্তু কেন্দ্র থেকে অনেক দূরত্বে আছে, এই যে এই দূরত্বটা। আবার দেখো এই থেকে আবার CF যেটা তার থেকে একটু বড়, তাই সেটা কেন্দ্র থেকে আর একটু কাছে আছে। দেখো ধরে নাও যদি প্রথমটার দূরত্ব এই যে সিডির যে দূরত্ব 5 মিটার হয়, এটা কিন্তু হবে EF যে দূরত্ব কেন্দ্র থেকে হতে পারে 3 মিটার ধরে নিলাম। তাহলে GH দূরত্বটা আরও কম। দেখো এই যে কেন্দ্র থেকে GH এর দূরত্বটা আরও কম, সেটা ধরে নাও আমরা 1 মিটার ধরতে পারি। অর্থাৎ যে যত বড় হবে সে যেটা কেন্দ্রের তত নিকটতম হবে, মানে কেন্দ্রের তত কাছে হবে। তাহলে আরেকটা পয়েন্ট আমরা মনে রাখি, যে যত বড় হবে সে যে কেন্দ্রের তত নিকটতর হবে, বা এটা নিকটতর জায়গায় কাছাকাছি লিখতে পারো, কাছাকাছি হবে। এই তো, এটা মনে রেখো এই পয়েন্টটা। তো সমবিন্দু ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা বৃত্ত আঁকি আগে। ধরো এটা একটা বৃত্ত, এটা একটা কেন্দ্র। এই বৃত্তটা আঁকার সময় তার পরিধিটা 3টা বিন্দু দিয়ে গেছে, A নামক বিন্দু, B নামক বিন্দু এবং C নামক বিন্দু। এই 3টা বিন্দু দিয়ে গেছে। তাহলে এই 3টা বিন্দু হচ্ছে সমবৃত্ত বিন্দু বলে। হ্যাঁ, মানে এই 3টা বিন্দুকে আমরা কি বলবো? সমবৃত্ত বিন্দু। এটা একটু মনে রেখো, এখানে ABC হবে, ABC বিন্দু 3টি সমবৃত্ত বিন্দু, এটা বলতে পারি আমরা সমবৃত্ত বিন্দু। হ্যাঁ, কারণ সমবৃত্ত বিন্দু কেন বলা হয়েছে? দেখো এখান থেকে যতটুকু ব্যাসার্ধ আর আছে, এই কেন্দ্র O থেকে B এর দূরত্ব আর, কেন্দ্র O থেকে C এর দূরত্ব আর, ঠিক আছে? সব দিক দিয়েই তো একই দূরত্ব আছে, তাই এই বিন্দুগুলোকে আমরা বলি সমবৃত্ত বিন্দু, ঠিক আছে? আর আরেকটা কথা এখানে বলা হয় নাই, সেটা হলো দেখো আমরা AB কে কি বলছিলাম? ব্যাস বলছিলাম, তাই না? AB হচ্ছে ব্যাস, এই যে দেখো এখানে লিখে রাখছি ব্যাস AB। তাহলে এখানে যেহেতু আর দূরত্ব গেছে, O থেকে এ পর্যন্ত যদি দূরত্ব আর হয়, এই O থেকে এই B বিন্দুর দূরত্ব কত হবে? আর হবে। তাহলে আমাদের AB কত হবে? AB হচ্ছে R প্লাস R, দুইটা আর যোগফল, অর্থাৎ 2R। আর এখানে AB দ্বারা আমরা কি বোঝাচ্ছিলাম? AB দ্বারা বোঝাচ্ছিলাম ব্যাস, আর 2 এর জায়গায় 2 থাক। আর R দ্বারা আমরা কি বুঝাইছিলাম? R দ্বারা বুঝাচ্ছিলাম ব্যাসার্ধ। তাহলে 2 ইন্টু ব্যাসার্ধ, তাই তো? অর্থাৎ আমরা জানি ব্যাসকে পেতে হলে ব্যাসার্ধকে 2 গুণ করতে হয়। এই জন্য ব্যাসার্ধকে 2 গুণ করলে আমরা কি পাবো? ব্যাস পাবো, ঠিক আছে? দেখো এখানে আমাদের একটা উপপাদ্য আছে না, 17 নম্বর উপপাদ্য, 17। এই 17-এর মধ্যে দেখো কি বলা হয়েছে। উপপাদ্য 17টি যদি খেয়াল করি আমরা, সেটার মধ্যে লেখা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা,
ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, ওই জায়ের উপর লম্ব। ঠিক আছে, তো এই প্রমাণটা দিয়ে আসলে কি বুঝাইছে আমাদের? হ্যাঁ, আমরা পাশে একটা বৃত্ত আঁকি প্রথমে। ধরে নাও এটা একটা বৃত্ত। হ্যাঁ, যদি গোল নাও হয়ে থাকে তারপরে ধরে নাও এটা একটা বৃত্ত হয়েছে, যার কেন্দ্র আছে ও। তো এটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা, অর্থাৎ এটার একটা ব্যাস ভিন্ন কোনো যা হতে হবে। দেখো আমরা কিন্তু এটার একটা যে আমরা এইভাবে আঁকতে পারি, এই যে এখানে এই যে এটা কিন্তু একটা জ্যা হয়, কিন্তু সেটা কিন্তু ব্যাসও হয়। ঠিক আছে, বলছে দেখো বৃত্তের কেন্দ্র ও এখানে ব্যাস ভিন্ন কোনো যা, অর্থাৎ আমাদের ব্যাসটাকে কি হতে হবে? ভিন্ন কোনো যা হতে হবে, মানে এই ব্যাস ছাড়া কোনো একটা যা হতে হবে। ঠিক আছে, তাহলে এর জন্য আমরা এই জ্যাটাকে আমরা নিব না, ব্যাস ভিন্ন কোনো একটা যা নিলাম আমরা এবি, এই যে এটা। তাহলে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দু। এখন আমাদের এই এবি জ্যাটা যদি ধরে নাও আমাদের এবি জ্যাটা 5 সেন্টিমিটার হয়, হ্যাঁ, বা আমি এখানে 4 সেন্টিমিটার লিখি, যে আমাদের এবি জ্যাটা হলো 4 সেন্টিমিটার। তাহলে এটার মধ্যবিন্দু যদি আমরা বের করি তাহলে মধ্যবিন্দু 2 হয়ে গেল। এই জায়ের মধ্যবিন্দুটাকে আমরা নাম দিলাম এম। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে? দেখো জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, অর্থাৎ এই মধ্যবিন্দুটার সাথে কেন্দ্রের যে সংযোগ রেখাংশ আঁকি, হ্যাঁ, তাহলে এই সংযোগ রেখাংশটা এবি এর উপর লম্ব হবে, অর্থাৎ এবি এর উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ব্যাপারটা মনে রাখো। হ্যাঁ, কি বলছে আমি একটু বলে দেই আরেকবার, যে যদি একটা বৃত্ত হয়, একদম সিম্পলভাবে চিন্তা করো, বৃত্তের একটা জ্যা নিলাম যেটা ব্যাস না, এমন একটা জ্যা। এই জ্যার মধ্যবিন্দুটার সাথে যদি আমি কেন্দ্রকে যুক্ত করে দেই তাহলে সেটা লম্ব তৈরি করবে। অবশ্যই সেটা জ্যার কি হতে হবে? মধ্যবিন্দু হতে হবে। হ্যাঁ, এই এমটা যদি হয় এ বি জ্যার মধ্যবিন্দু, তাহলে সেটাকে কেন্দ্রের সাথে যদি আমি যুক্ত করে দেই তাহলে এই ও এমটার সাথে এই এ বি জ্যাটার সম্পর্ক হচ্ছে লম্ব, অর্থাৎ এই জ্যার সাথে মানে এ বি জ্যার সাথে এই উপরের ও এম রেখাটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ কি হবে? লম্ব হবে। তুমি সবসময় মনে রাখবো যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তারা পরস্পরের উপর লম্ব হয়। যদি এখানে এবি নেই আর একটা সিডি রেখা নেই এবং এই এবি ও সিডি এর মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, ধরুন এই দিক দিয়ে 90 ডিগ্রি হলো, তাহলে এই এবি এর উপর সিডি লম্ব, এটা বলা যায়। তো আমরা কিন্তু এই উপপাদ্যের আলোকে আমরা একটা অনুসিদ্ধান্ত শিখতে পারি। হ্যাঁ, এই উপপাদ্য 17 আলোকে এটা অনুসিদ্ধান্ত হচ্ছে যে বৃত্তের যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, বৃত্তের যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। এটা মনে রাখতে পারি আমরা। এটার মানে কি? দেখো ওই জিনিসটাকে উল্টা করে লিখছে, আর কিছুই না। যেমন এটা একটা বৃত্ত, হ্যাঁ, এটা বৃত্তের কেন্দ্র ও বৃত্তের জায়ের, যেমন এটা একটা যা এবি যা, জায়ের লম্ব দ্বিখণ্ডক। তোমরা কম্পাস বসে এরকম করো না, লম্ব দ্বিখণ্ডক করো না একটা রেখাকে। এই যে এটা এখানে একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, নিচে একটা আঁকো, আবার এখানে বসে এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখানে একটা আঁকো। আঁকার পরে যদি একটা রেখা আঁকো, হ্যাঁ, তাহলে এটার নাম হচ্ছে লম্ব দ্বিখণ্ডক।
তাহলে যদি আমরা একটা লম্ব দ্বিখণ্ডক এরকম আঁকি, সেটা অবশ্যই যাওয়ার সময় কেন্দ্র ও দিয়ে যাবে, সেই জন্য বলছে এটা কেন্দ্রগামী। ঠিক আছে, যে বৃত্তের যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ডক হ্যাঁ কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে। অর্থাৎ দুই ভাগে সমান ভাগে ভাগ করে কোন একটা জাকে যদি ওইখান থেকে আমরা ওই মধ্যবিন্দুটা থেকে লম্ব আঁকি, সেটা অবশ্যই কেন্দ্রগামী হবে, মনে থাকে যেন। ঠিক আছে, এই তো। এরপর আরেকটা বিষয় মনে রাখতে পারি আমরা, তো এমসিকিউতে কিন্তু এই অনুসিদ্ধান্তটা আসে, সেটা হচ্ছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। আমরা এটা সহজে মনে রাখবো যে যে কোনো রেখা নাই, যে কোনো সরল রেখা বলবো, যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। অর্থাৎ একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটা মধ্য দিয়ে যদি একটা সরল রেখা যায়, এই যে একটা সরল রেখা আঁকলাম, এই সরল রেখাটা বৃত্তের দুইটা বিন্দুর বেশি আর ছেদ করতে পারবে না। অর্থাৎ এই যে এখানে একটা বিন্দু এখানে ছেদ করছে, আর এইখানে একটা বিন্দু এই ছেদ করছে, এই দুইটা বিন্দু ছাড়া আর অন্য কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না বৃত্তর। আবার আরেকটা সরল রেখা নেই, দেখো এই যে এটা একটা সরল রেখা নেই, এটাও কিন্তু এরকম এই দুইটা বিন্দু ছাড়া আর অন্য কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না সরল রেখাটা। ঠিক আছে, তো উপপাদ্যের 18 সাধারণ নির্বাচনটা কি বলা হয়েছে দেখো, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ সমান দূরে অবস্থান করবে। তাহলে আমি একটা বৃত্ত আঁকি, এখানে একটা বৃত্ত নেই, যদি এটা গোল হয় নাই, তারপরে ধরে না একটা বৃত্ত আঁকলাম, এটা একটা কেন্দ্র দেই ও। এখন এই বৃত্তের যদি আমি দুইটা যা নেই, মানে আমরা দুইটা দিয়ে বুঝি, যে ধরে নাও এবি একটা যা, কারণ পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বকে জ্যা বলে, এবং আরেকটা জ্যা নেই, এটা হলো সিডি একটা জ্যা। তাহলে এই জ্যা দুইটা যদি সমান হয়, অর্থাৎ দৈর্ঘ্যে যদি সমান হয়, যেমন আমাদের এবি জ্যার দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, আমাদের সিডি এর জ্যার দৈর্ঘ্য যদি এই সিডি জ্যাটার দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, তাহলে এই জ্যা দুইটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে মানে হচ্ছে, অর্থাৎ ও থেকে এই এবি জ্যার দূরত্ব যতটুকু হবে, এই ও থেকে সিডি জ্যার দূরত্ব ঠিক ততটুকু হবে। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্র থেকে এই দুইটা জ্যার এবি জ্যা এবং সিডি জ্যা সমান দূরত্বে থাকবে। অর্থাৎ ও থেকে এবি যতটুকু দূরে থাকবে, ধরে নাও এটা 3 মিটার দূরে আছে, তাহলে ও থেকে সিডি জ্যারও দূরত্ব হবে 3 মিটার। ঠিক আছে, অর্থাৎ আমরা এই থেকে কি শিখলাম, যদি জ্যা সমান হয়ে যায়, অর্থাৎ এবি জ্যা সমান সিডি জ্যা হয়, যদি এবি জ্যার দৈর্ঘ্যটা ও সিডি জ্যার দৈর্ঘ্যটা সমান হয়, তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। ধরে নাও এই বিন্দুটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন, তাহলে কি হবে, যদি এইটা হয় তাহলে ও এম সমান কি হবে, ও এন হবে। মানে যদি জ্যার দৈর্ঘ্য সমান হয়, তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করবে। আর আরেকটা কথা বলে গেলে চলবে না, যখন নাকি আমরা এরকম যে আগে যে আমরা পড়ছিলাম, এখানে কিন্তু আমাদের একটা লম্ব হবে, মানে এখানে 90 ডিগ্রি কোণ হবে, আর এই এম বিন্দুটা কিন্তু এবি এর মধ্যবিন্দু হবে। এটা আমরা আগের উপপাদ্যে পড়ছিলাম, উপপাদ্য 17-তে। তো এখানেও ঠিক একই ঘটনা ঘটবে,
এই এই যে এই রেখাটা আঁকার পর এখানে আমরা এন বিন্দুটা হবে সিডি এর মধ্যবিন্দু এবং ও এন হচ্ছে এই সিডি এর উপর লম্ব। এটাও কিন্তু মনে রেখো, আগের উপপাদ্য থেকে কিন্তু আমরা এটা শিখছিলাম। উপপাদ্য 19-এ উল্টা কথা বলা হয়েছে এটার, হ্যাঁ 18-এর উল্টা। এখন দেখো কি বলছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যাই পরস্পর সমান, এটা বলা হয়েছে। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটা বলা হয়েছে। অর্থাৎ একটা বৃত্ত নেই, এই বৃত্তের এটা একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে যদি সমান দূরত্বে দুইটা যা নেই, এই যে একটা ধরে নাও এটা হচ্ছে এ, এটা হলো 5 মিটার, এটা হচ্ছে বি, কেন্দ্র থেকে এটাও নেই 5 মিটার। যদি এই ও কেন্দ্র থেকে যে এ বিন্দুটা আছে এটার দূরত্ব যতটুকু, ও কেন্দ্র থেকে বি এর দূরত্ব ততটুকু, এই সমান দূরত্বে যদি আমরা দুইটা জ্যা আঁকি, তাহলে তারা এই জ্যা দুইটা কিন্তু সমান হবে। অর্থাৎ এই দূরত্ব এবং এই দূরত্ব যদি সমান হয় তাহলে যা দুইটার দূরত্বটাও সমান হবে। তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী কে কে আছে, ও এ আর ও বি আছে সমদূরবর্তী। হ্যাঁ, কেন্দ্র থেকে সমদূরবর্তী যতগুলা জ্যা কি আমাদের এখানে দুইটা দূরত্ব নিয়ে আঁকছি, তাহলে আমরা দুইটা জ্যা পাবো এবং সেই জ্যা দুইটাও সমান হবে। অর্থাৎ ইএফ সমান জিএইচ, এই জ্যাগুলা পরস্পর সমান হবে। এই যে ইএফ আর জিএইচ জ্যা, কারণ তারা কেন্দ্র থেকে সমান দূরে আছে। তো এই তো, এবং আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেটা আমি বলেই ফেলছি, যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। হ্যাঁ, এটা তো বলা হয়েছেই। তো এই তো, এটা এতটুকু পর্যন্ত জানলে আমরা 8.1 অধ্যায়টা, এতটুকু বুঝতে পারলে আমরা কিন্তু এই 8.1 অধ্যায়ের এমসিকিউগুলোও খুব সহজে সমাধান করতে পারবো। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।